একজন প্রবাসী প্রত্যেক মাসে এভারেজে কত টাকা বাংলাদেশে পাঠায় আপনি কি জানেন? প্রত্যেক মাসে একজন প্রবাসী বাংলাদেশি এভারেজে $200 দেশে পাঠায়, এভারেজে। এখন এই টাকাটাকে বেশি পাঠায় না কম পাঠায় এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের আশেপাশে এবং কি আমাদের একই সমান কাজ করে বা একই ধরনের কাজ করে এই ধরনের দেশগুলোর দিকে দেখতে হবে। যেমন পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন। তো ফিলিপাইনের কথা আমরা আলাদা করে আলোচনা করব। শুরুতেই ইন্ডিয়া কত পাঠায়? ইন্ডিয়ান নাগরিক প্রত্যেকে এভারেজে $400 করে দেশে পাঠায়, এমনকি পাকিস্তানিরা $275 পাঠায়, যেটা আমাদের থেকে $75 বেশি। আর একজন ফিলিপাইনি প্রত্যেক মাসে তার দেশে $570 পাঠায়, যেটা আমাদের সবার থেকেই অনেক বেশি। এখন প্রশ্ন আসবে, কি এমন আমরা করতে পারিনি? তারা কি এমন আমাদের থেকে বেশি করছে যার কারণে তারা এত টাকা বেশি বেতন পায়, এত টাকা দেশে পাঠায়? এটা নিয়ে অবশ্যই একটু আলোচনা করার বিষয় আছে। এই বিষয়টা সবারই একটু না একটু জানা থাকার দরকার আছে, কারণ আমাদের মধ্যে সবারই একটা প্রশ্ন যে বিদেশে আসলে প্রবাসী বাংলাদেশির বেতন এত কম হয় কেন? আমরা কেন এত কম টাকার বেতন পাই? কি এমন কাজ করছে যে ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইনের লোকেরা আমাদের থেকে বেশি পাইতেছে? এমন নয় যে উন্নত কোনো কান্ট্রির, এই দেশগুলো কিন্তু আমাদের মতোই কাছাকাছি, উন্নত কোনো কান্ট্রি না, কাছাকাছি হয়েও তবে কি এমন করে এত টাকা বেশি বেতন পায়? এবং কি এর বিপরীতে আপনি যদি মেয়েদের দিকে দেখান, আমাদের মেয়ে ওয়ার্কার যে বিদেশে আসে তাদের বেতন হিসাব করলে আরো মাথা নষ্ট হওয়ার মতো। কারণ কি এমন অবস্থা হয়েছে, কোনো কোনো সময় আপনি যদি হিসাব করেন আমাদের মেয়েরা অন্যান্য কান্ট্রি যেমন ইন্ডিয়া, ফিলিপাইন বা পাকিস্তানি মেয়েদের থেকে 2 গুণ 3 গুণ কম বেতন পায়। আমাদের ছেলেরা তো নিগৃহীত আমরা হইতেছি প্রবাসী হিসাবে, আমাদের মেয়েরাও একই সমস্যার সম্মুখীন হইতেছে বিদেশে আসার পরে। তো আমরা যেহেতু একজন প্রবাসী, আমরা অবশ্যই এই বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, আর কি কি করে অন্যান্য দেশের মানুষেরা তাদের বেতনটা বৃদ্ধি করছে এটা নিয়েও আলোচনা করব, আর কি কি কাজ করে আমাদের সমপরিমাণ একই ধরনের কাজ করে অন্যান্য কান্ট্রির লোকেরা বেশি বেতন পায় এটা নিয়েও আলোচনা করব। বিশেষ করে ফিলিপাইনের লোকেরা কিভাবে এত টাকা বেতন পায়। প্রথমে আমরা মাইগ্রেট ওয়ার্কার অর্থাৎ প্রবাসী ওয়ার্কারদের একটু ইতিহাস জানি। কবে নাগাদ প্রবাসীরা আসলে বিদেশে আসা শুরু করছে? সাধারণত মিডল ইস্টেই সর্বপ্রথম এশিয়ান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ফিলিপাইনের লোকেরা আসা শুরু করছে। এটা আসার মেইন কারণ কি, 70-এর দশকে যখন মিডল ইস্টে অয়েল ইকোনমি বুম করে তখন কিন্তু তারা ওই টাকা দিয়ে কনস্ট্রাকশনের কাজ শুরু করে। তো কাজ শুরু করলে অবশ্যই স্বাভাবিকভাবে তাদের লেবার দরকার বা লোক দরকার। তখন কিন্তু তারা মানে লোক খোঁজ করা শুরু করছে, কোত্থেকে লোক আনা যায়। শুরুতেই কিন্তু তারা ভারত এবং পাকিস্তান থেকে লোক হায়ার করছিল, যদিও এই দুইটা দেশ আমাদের থেকে পুরান। অর্থাৎ 47 যদি আপনি ধরেন দেশ স্বাধীন হয়েছে ভারত মহাদেশ, ওই হিসাবে 47 থেকে আমরা ধরতে পারি। কিন্তু বিদেশের লোক পাঠানোর ক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশের সাথে বেশি একটা পার্থক্য না। কারণ কি অনেক পুরান দেশ, কিন্তু তখন বিদেশে মানুষ এতটা আসতো না বা আসার নিয়ম ছিল না। এটা শুরু হয়েছে মূলত 69-70 দশকে গিয়ে, 1969 সালে 70 সালের দিকে গিয়ে। তো তখন সর্বপ্রথম মিডল ইস্টের লোকজন, আরব কান্ট্রির লোকগুলা তারা নজর দেয় ইন্ডিয়া এবং পাকিস্তানের দিকে। শুরুতে কিন্তু ইন্ডিয়া পুরো দেশ থেকে লোক আসতো না, স্পেসিফিক ভাবে কেরালা সিটি থেকে লোক আসতো, এবং কি পাকিস্তানের পাঞ্জাব থেকে বেশি পরিমাণে লোক আসা শুরু করছে। আমরা শুরু করছি 1976 সালে। তো 1976 সালে শুরু করছে। এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশ এত দেরিতে কেন শুরু করছে? মূলত এখানে বাংলাদেশ দেরিতে শুরু করছে বিষয়টা এভাবে বলা যায় না। কেন? নতুন দেশের মধ্যে একটা দেশ যখন স্বাধীন হয় অনেক ধরনের সমস্যা থাকে, এই সমস্যার সমাধান করে 1976 শুরু করা এটা আসলে বেশি একটা দেরি না, ইন্ডিয়া পাকিস্তানের তুলনায় বেশি একটা দেরি না। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। অর্থাৎ দেরি করে শুরু করা, দেরি করে বিদেশের লোক পাঠানো এটা সমস্যা না, সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। যে সমস্যাটা ফিলিপাইনেরও হয়েছে, আমি আলাদা করে আলোচনা করতে হবে ফিলিপাইনের বিষয়টা। সমস্যাটা কি হয়েছে? সাধারণত কাজের জায়গাতে 2 ক্যাটাগরি থাকে, এটা আমরা সবাই বুঝি। এক ক্যাটাগরি হইলো উপরের লেভেলের ম্যানেজার, সুপারভাইজার বা হাই লেভেলের লোকজন। আরেকটা হইলো নিম্ন লেভেলের লোকজন, শ্রমিক লেভেলের, লেবার, আপনার মিস্ত্রি বা এই টাইপের। তো যখন বাংলাদেশ দেরি করে শুরু করার কারণে তাদের জন্য কিন্তু হাই লেভেলের পেশাটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে, তারা এটা পায় নাই। অর্থাৎ আমরা
যখন শুরু করছি তখন আমাদের জন্য ভালো পদের কাজ কামান নাই, ধরতে গেলে সবই নিম্ন লেভেলের কাজগুলো আছে। এবং কি একই সমস্যা ফিলিপাইনেও হয়েছে। ফিলিপাইন কিন্তু 70 বা এর আগে শুরু করে নাই, আমাদের সময় মানে 5-6 বছর পরে শুরু করছে। তারা শুরু করার মেন কারণ হলো যখন ফিলিপাইন দেখতেছে যে ভারত পাকিস্তানের শ্রমিকরা আরব কান্ট্রিতে এসে ভালো পরিমাণে ইনকাম করতেছে, দেশের রেমিটেন্স পাঠাইতেছে, তখন তারা লোক পাঠানো শুরু করছে। কিন্তু শুরু করতে গিয়ে আমাদের মতো বাংলাদেশের মতো সেম সমস্যা পড়ছিল। সমস্যা পড়ার পরে তারা এমন একটা সিদ্ধান্ত নিছে, ওই সিদ্ধান্তের কারণে তারা এত পরে শুরু করেও সবার থেকে এগিয়ে গেছে। এটা শুধু সিদ্ধান্ত না, এটা তাদের দেশের একটা আইন পাশ করে তারা এই ক্ষতিটা পোষায় নিছে। এটা নিয়ে আমরা ভিডিওর লাস্টের দিকে একটু আলোচনা করবো, আপনারা শুনবেন, কারণ কি ওইটাই আমাদের সমাধান। তো বাংলাদেশ এই সমস্যা পড়ছে, বাংলাদেশ কি করলো, নিম্ন লেভেলের কাজগুলো শুরু করছে, অর্থাৎ শ্রমিক হিসাবে শুরু করছে। তো যখন এভাবে চলতেছে, বাংলাদেশের শ্রমিক বা সব দেশের শ্রমিক আরব কান্ট্রিতে কাজ শুরু করছে, কাজ চলতেছে। এভাবে চলতে চলতে প্রায় 80-র দশকে এসে মিডল ইস্টের লোকজন বা বড় বড় কোম্পানি, এই দেশের সরকার একটা সিদ্ধান্ত নিল যে বেসিক বেতন সেট করে দেওয়া। কারণ কি দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 10 বছর পার হয়ে গেছে, তখন তো মোটামুটি একটা ধারণা হয়েছে যে কোন দেশের শ্রমিকরা কত ভালো, কি কাজ করে না করে, এটা তারা কিন্তু বুঝে গেছে। বুঝে যাওয়ার কারণে 80-র দশকে এসে একটা বেসিক মানে সর্বনিম্ন বেসিকের আইন পাশ করছে, যেটা সর্বপ্রথম সৌদি আরবই পাশ করছিল। সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য বেসিক নির্ধারণ করছিল $100 ওই আমলে। তবে একটা কথা বুঝতে হবে, 80-র দশকে সৌদি রিয়ালের যে দাম ছিল ডলারের বিপরীত, 2026-এ এসেও কিন্তু ওই অবস্থায় আছে, বরং এর থেকে ভালো আছে। $100 তখন বেসিক, অর্থাৎ 400 রিয়াল। এটা হলো বাংলাদেশিদের জন্য, এবং কি ফিলিপাইনের জন্য $400। তো বাংলাদেশের সর্বনিম্ন বেসিক ধরা হয়েছিল তখন $100, অর্থাৎ 400 রিয়াল, এবং কি ফিলিপাইনের ধরা হয়েছিল $400, অর্থাৎ 1200 রিয়াল, যেটা এখনো কার্যকর আছে। তো বেসিকটা এভাবে সিলেক্ট করার পরে, সেট করে দেওয়ার পরে মেন সমস্যা যেটা হয়েছে, এটা হলো বাংলাদেশে কি আপনার যোগ্য লোক ছিল না? অবশ্যই তখনও ছিল, এখনো আছে। ফিলিপাইনে বিপরীত ভাবে যদি চিন্তা করি, অযোগ্য লোক কি ছিল না? অবশ্যই ছিল, এখনো আছে। সমস্যা যেটা হয়েছে, যখন সরকারিভাবে বেসিক সেট হয়ে গেছে, তখন আমাদের দেশ থেকে যখন একজন যোগ্য ব্যক্তিও আসে এদেশে কাজ করার জন্য, সে কিন্তু $100 থেকে শুরু করতে হয়। তখন কিন্তু এই নিয়ম ছিল। ফিলিপাইনের লোক অযোগ্য হইলেও সে যখন দেশে কাজ করতে আসে তার কিন্তু সর্বনিম্ন $400 দিয়ে সে শুরু করে। এই বেসিকটা নির্ধারণ করার পরে মূলত এই সমস্যা হয়েছে। তো $400 যে 80-র দশকে বেসিক করছে, বাংলাদেশের 2026-এ এসেও কিন্তু বেসিকটা সর্বনিম্ন ওইটাই রয়ে গেছে। এখনো পর্যন্ত 400 রিয়াল বেসিকে বাংলাদেশিদের কন্ট্রাক্ট করা যায়, যেটা অন্য দেশিদের করা যায় না। আমাদের অবস্থা কি? এই যে মাঝখানে এতগুলো বছর, 40-45 বছর কেটে গেল, মাঝখানে অনেক সরকার পরিবর্তন হলো, কেউ কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই, চিন্তাও করে নাই। প্রবাসীদের নিয়ে আলাদা করে যে প্রবাসীদেরকে আমরা কিভাবে কাজে লাগালে, কি কি করলে আমাদের রেমিটেন্স আরো বেশি আসবে। আপনি দেখেন, বাংলাদেশি 1 কোটি ধরি আমি, এবারে যে 1 কোটি লোক মাসে যদি 200 কোটি হয়, সে কয় কোটি টাকা পাঠায়? ফিলিপাইনের যদি 10 লাখ হয়, আমাদের 1 কোটি তাদের 10 লাখের সমান টাকা পাঠায়। 10 লাখ লোকের যে টাকা তাদের দেশে পাঠায়, আমাদের 1 কোটি ওই পরিমাণ পাঠায়। কারণ কি? আমাদের দেশের লোক পাঠাইছে তখন থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের স্কিল ছাড়া, কোনো ধরনের কাজ না শেখা, এমনকি ভাষা বলতে পারে এই ধরনের অভিজ্ঞতা ছাড়া। কিন্তু ফিলিপাইনের সরকার কি করছে, যেটা বললাম যে আলাদা করে আলোচনা করব, সেটা হলো ফিলিপাইন যখন দেখলো আপনার মিডল ইস্ট থেকে ভালো রেমিটেন্স ইন্ডিয়া পাকিস্তান আর্ন করতেছে, তাদের দেশে পাঠাইতেছে, তখন তারা একটা আইন পাশ করছে, সরকারিভাবে আইন পাশ করছে, যে আইনটা এখনো পর্যন্ত পৃথিবীতে মাইগ্রেট ওয়ার্কারদের জন্য সেরা। অর্থাৎ প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে পৃথিবীতে যে দেশ, যে কোনো দেশে যত ধরনের আইন করছে, তার মধ্যে সব থেকে বেস্ট আইন হইলো এই ফিলিপাইনের আইনটা। তারা কি করছে, তারা বলতে চাইছে বা বলছে যে আপনি একজন দেশের নাগরিক, পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আপনাকে যোগ্য করে এরপরে পাঠাবো, না হলে আপনাকে বিদেশে যাইতে দিব না, যাওয়ার অনুমতি দিব না। তারা সিদ্ধান্ত নিছে, যখন দেখলো আপনার আমাদের মতো সমস্যা হয়েছে, অর্থাৎ ভালো পদের কাজগুলো নাই, নিম্ন লেভেলের কাজগুলো আছে, তখন তারা চিন্তা ভাবনা করলো বা রিসার্চ করে বের করলো কি করলে আমরা উচ্চ লেভেলের পদগুলা
আমরা নিতে পারি। এটার জন্য স্বাভাবিক আপনাকে ওই কাজের মাস্টার হইতে হবে, ওই কাজটা আপনাকে জানতে হবে, এমনকি ভাষাগত দক্ষ আপনাকে হইতে হবে। ফিলিপাইন্স ঠিক এই কাজটাই করছে আইন করে। তারা বিদেশে লোক পাঠানোর আগে তাদের প্রত্যেকটা শ্রমিককে ইংরেজিতে দক্ষ করে তুলছে, প্রত্যেকটা শ্রমিককে ইংরেজি কোর্স বাধ্যতামূলক করছে, এবং কি আপনি যে পেশায় যাবেন ওই পেশায় আপনাকে ট্রেনিং করাইছে, কোর্স করিয়ে আপনাকে পরিপূর্ণ দক্ষ করে এরপরে দেশে পাঠাইছে। অর্থাৎ আপনি যদি মিডল ইস্টে আসেন বাংলাদেশ থেকে, আপনার ইচ্ছা আপনি নার্সিং বা মেডিকেলের চাকরি করবেন, এখন এটা মেডিকেলের চাকরি বা নার্সিং এর চাকরি বা এই ধরনের চাকরিগুলা কাজগুলা কোনো অভিজ্ঞতা ছাড়া কিন্তু কেউ করতে পারে না। অবশ্যই আপনাকে একটা ট্রেনিং করতে হবে, একটা কোর্স করতে হবে, আপনাকে একটা ডিপ্লোমা করতে হবে, এরপরে আপনি এই কাজ করতে পারবেন, আপনি অভিজ্ঞ একজন ব্যক্তি হবেন। ফিলিপাইন ঠিক এই কাজটাই করছে, তারা দক্ষ করে এরপরে বিদেশে পাঠাইছে। পাঠানোর কারণে কি হয়েছে, ইংরেজি তাদের পারফেক্ট, তারা কাজ পারে। এখন কোম্পানিগুলা ফিলিপাইনি লোক নিয়োগ দেওয়া শুরু করছে। আপনি নিজে হইলেও নিয়োগ দিতেন কেন? আপনি যখন দেখবেন যে একজন কাজ জানা লোক আর একজন জানে না কিছুই, এবং সে ভাষাও জানে না, এই দুজনের মধ্যে আপনি কিন্তু অবশ্যই দক্ষ লোককে নিয়োগ দিবেন। এই ফিলিপাইন কিন্তু এই কাজটাই করছে। এই কারণে পরবর্তী 7-8 বছরে দেখা গেছে কি ফিলিপাইনের ওয়ার্কাররা পৃথিবীর যে কোনো ওয়ার্কার থেকে দামি হয়ে গেছে। এরপরে ফিলিপাইন সরকার কি করছে, তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করা শুরু করছে যে আমার দেশের শ্রমিক নিতে হলে সর্বনিম্ন এটাই দিতে হবে, এটাই দিতে হবে, এত দিতে হবে। এবং কি কোম্পানিরাও তাদেরকে নিতেছে, তারা যোগ্য, দক্ষ, প্রফেশনাল এবং কি ভাষাগত তারা শিক্ষিত। আর বিপরীতে বাংলাদেশের শ্রমিকরা এমন কোনো দিক নেই যে তারা উন্নতি করতে পারছে, পারে না ভাষা, পারে না কাজ, কোনো কিছু ছাড়া শুধু হাত পাও নিয়ে বিদেশ চলে আসে। 80-র দশকে যেটা হয়েছে 2026-এ এসেও একই কাজ হইতেছে। এবং কি সৌদি সরকার উল্টা এখন বাধ্য করছে তাকামল, অর্থাৎ স্কিল সার্টিফিকেট ছাড়া ভিসা দিবে না। তার দেশে অকর্মা কেউ আসুক সে এখন আর চায় না, সে চায় যে দক্ষ শ্রমিক আমার দেশে আসুক। কিন্তু আমাদের দেশের সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, এখনো পর্যন্ত নিতে পারে না। এখন ফিলিপাইনের যে আইনটা, আমরা যদি জাস্ট এই আইনটার দিকে ফলো করতাম 90-এর দশকে বা 2000-এ, এখন এসে কিন্তু আমরা ফিলিপাইনের সমপরিমাণ হয়ে যাইতাম। আর 2026 এসেও যদি আমাদের কোনো সরকার এই সিদ্ধান্ত নেয় যে আমি বিদেশি লোক পাঠাবো, কোনো অযোগ্য ব্যক্তি, অদক্ষ লোক আমি পাঠাবো না, যে ভিসা যাবে সে অবশ্যই ওই কাজটায় অরিজিনালি আসলে পারদর্শী হইতে হবে। আপনি একজন ড্রাইভার, আসলে আপনি ড্রাইভার কিনা এটা পরীক্ষা দিবেন, টেস্ট পাস করে এরপর আপনি আসবেন। আপনি একজন পেইন্টার, এই কাজ আপনি পারেন কিনা পরিপূর্ণ, এটা সরকার যাচাই করে এরপর আপনাকে ভিসা দিবে। আপনি একজন ওয়েল্ডার, আপনি ঝালাই করতে পারেন কিনা এটা যাচাই করে সরকার পাঠাবে। এই ধরনের সিদ্ধান্ত যদি নেয় এবং কি ইংরেজি দক্ষ করে এরপরে ভিসা দেয়, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশিরাও আগামী 10 বছরে যে ইনকাম করে এই ডাবল করতে পারবে, অবশ্যই পারবে। কারণ বাংলাদেশিরা বিদেশের দাম পায়, তাদেরকে পছন্দ করে বিশেষ করে মিডল ইস্টের লোকজন, কারণ বাংলাদেশিরা অনেকটাই সৎ, অন্যান্য দেশের মানুষের থেকে অনেকটাই সৎ, স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করে, অতিরিক্ত খরচ কিন্তু করে না। ফিলিপাইনিরা ইনকাম করে, খরচ অনেক বেশি করে, তারপরে তারা এভারেজে $570 করে দেশে পাঠায়, কারণ তাদের বেতন অনেক বেশি। বাংলাদেশের হয়তো $250 পায়, তারা কিন্তু $200 দেশে পাঠায় দেয়। তো আমরা যদি এখন থেকে সিদ্ধান্ত নিতে পারি, অবশ্যই আমরা আরো ভালো করতে পারবো, দেশের ইনকাম আরো অনেক বেড়ে যাবে। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি সাধারণ ব্যক্তি, বা আপনি ভিডিওটা দেখতেছেন, আপনি একজন সাধারণ ব্যক্তি, আমাদের কথা বলা বা শোনাতে কোনো লাভ হবে না। দায়িত্বশীলরা যদি এভাবে চিন্তা করে তাহলে অবশ্যই কিছু না কিছু লাভ হবে। এখানে কথা বলার মেন উদ্দেশ্য যেটা, আমরা সবাই বিদেশে যারা আছে, আমরা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করি অন্যান্য দেশের লোকজনকে দেখে, আসলে বাংলাদেশের এত পরিশ্রম করে, এত কাজ করে, কিন্তু এদের বেতন এত কম কেন, এদের বেসিক এত কম কেন? যেমন কিউয়াতে 400 রিয়াল চুক্তি বাংলাদেশিদের করা যায়, ফিলিপাইনের কিন্তু করা যায় না। কারণ কি, এটা সরকারি বিধিনিষেধের মধ্যে আছে। যেমন সৌদিদের 4000-এর কম কিউয়াতে কন্ট্রাক্ট করা যায় না অ্যাকটিভ সৌদির জন্য। আপনার 2000-এর কাজ করাইতে পারবেন, কিন্তু নাদাকাতের যে ফুলফিলটা আছে, এই ফুলফিল করার জন্য 4000 রিয়াল বাধ্যতামূলক করতে হবে, কারণ সর্বনিম্ন বেসিক এটাই। আর বাংলাদেশের সর্বনিম্ন বেসিক 100।
আপনি বুঝেন আমরা কোন অবস্থায় আছি। তো প্রত্যেকটা শ্রমিক বা দায়িত্বশীল যারা আছে সবার উদ্দেশ্যে আমাদের আবেদন থাকবে এতটুকুই, অদক্ষ হয়ে বিদেশে আসবেন না। 2026 সালে একজন অদক্ষ ব্যক্তি বিদেশে আসা নিজের জন্য ঝুঁকি, তার পরিবারকেও ঝুঁকিতে ফেলানো একই অবস্থা। সৌদি আরবের পরিস্থিতি কিন্তু এতটাও ভালো না। তো এই বিষয়টা আশা করতেছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন বাংলাদেশের বেতন কেন এত কম, আর মিডল ইস্টের শ্রমিকের ইতিহাসটাও বুঝতে পারছেন। এই বিষয়ে এতটুকু কথা বলতে চাইছি। এরপর নতুন কোনো বিষয় আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।